আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা। 5ই অগস্টের পলাতকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশ সরকারকে হস্তান্তর। এবং দুর্বল অবকাঠামো ও মধ্যস্বত্বভোগীর কারণে বিকশিত হচ্ছে না কোরবানি কেন্দ্রিক অর্থনীতি। খামার ব্যবস্থাপনায় সরকারি নীতি সহায়তার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে। যে আইনে বিচার হবে সে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী আরও বলেন, শিশু ও নারী নির্যাতন মেনে নেবে না সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীতে ময়মনসিংহের ত্রিশালে 3 দিনের কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, মানবিক মূল্যবোধ তৈরি করতে কবি নজরুলের আদর্শ ধারণ করতে হবে। 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মহিউদ্দিন আহমেদের সহায়তায় সোহেল রানার ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। বিদ্রোহ আর ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশাল আজ মুখর কবিতা, গান আর মানুষের ভালোবাসায়। দূর দূরান্ত থেকে এখানে এসেছেন কবি, সাহিত্যিক ও শিল্পপ্রেমীরা। কবির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। যেখান থেকে কবি মননের জন্ম, সেই ত্রিশালে 3 দিনব্যাপী থাকছে নানা আয়োজন। সেই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছে। নজরুল পদক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উন্মোচন করেন 2টি নজরুল স্মরণিকারও। বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে তার উচ্চারণ আর মানবতার গল্প বলা কবিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার বিচারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান সরকার প্রধান। সঙ্গীত, আবৃত্তি, নাটক সহ নানা আয়োজন থাকছে দ্রোহ আর সাম্যের কবির জন্মবার্ষিকীতে। মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, বিদ্রোহের আগুন আর ভালোবাসার সুর, এ দুয়ের মিশেলে বাংলা সাহিত্যে এক অনন্য কণ্ঠ কাজী নজরুল ইসলাম। তার জন্ম জয়ন্তীতে এমন আয়োজন আবারও প্রমাণ করল আজও প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগায় তার বিদ্রোহী উচ্চারণ। ময়মনসিংহের ত্রিশাল থেকে রাহুল রায়, চ্যানেল আই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি মহল বাধা দিচ্ছে। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নানা ঘটনায় তাদের খুঁজে পাওয়া যায়নি। 5ই অগস্ট যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে এরা আঁতাত করছে অভিযোগ করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় সোহেল রানার ভিডিও চিত্রে রাহুল রায়ের আরেকটি রিপোর্ট। প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান সহ বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করছেন তিনি। এবার ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন। পরে সুধী সমাবেশে খাল খনন সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ডকে হৃদয় বিদারক উল্লেখ করে কিছু অভিযোগ করেন তিনি। ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে শুধু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কর্মসূচিই নয়, নানা উন্নয়ন কর্মকাণ্ডেরও সূচনা করছেন। অনেকেই মনে করছেন এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি প্রান্তিক মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। সাধারণ মানুষও চাইছেন প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক বাংলাদেশ। ময়মনসিংহের ত্রিশাল থেকে রাহুল রায়, চ্যানেল আই। দেশের বিভিন্ন স্থান থেকে হামের চিকিৎসায় রোগীরা ভিড় করছেন রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। রোগী ও স্বজনরা বলছেন ঈদের আনন্দ নিয়ে তারা ভাবছেন না, সুস্থ হয়ে ওঠাই একমাত্র কাম্য। আর চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন হামের সংক্রমণ কমাতেই টিকাদান চলছে। তবে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে। গত 24 ঘন্টায় হামের উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 5 মাস 10 দিন বয়সী ইসামনি হামের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভোলা থেকে উন্নত চিকিৎসার আশায় ঢাকায় নিয়ে এসেছেন স্বজনরা। ভোলা হাসপাতাল আছে কিন্তু হামের চিকিৎসা তো জায়গা চলে না, সারপেশন, এই জন্য আমরা এই জায়গায় আসছি। একই পরিবারের 2 সন্তান রহমতুল্লাহ ও রহিম আক্রান্ত হামে। রাজধানীর মহাখালীতে হামের জন্য নির্ধারিত ডিএনসিসি হাসপাতালে নেয়ার পর একজনকে ভর্তি করা হয়, আরেকজনকে বাসায় রেখেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের। ডাক্তার বলছে ভর্তি নিতে, খারাপ অবস্থা, অনেক শরীর দুর্বল হয়ে গেছে। অনেক দিন ধরে তো আস্তে আস্তে সবকিছু দেখা দিচ্ছে, প্রথমে জ্বর, তারপর ঠান্ডা, কাশি, এখন তো এই অবস্থা। 10 মাস বয়সী রেহান হামের পর নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে হাসপাতালে। 3 হাসপাতাল ঘুরে অবশেষে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে সে। প্রথমে ডক্টর ধরতে পারে নাই, বলছে এমনি নর্মালি জ্বর আসছে, পরে বলছে হাম হয়েছে। আবার যেখানে যে সংক্রমণ বিধি হসপিটাল আছে না, ওইখানে নিয়ে আসছি। পরে ডক্টর বলছে হামের লক্ষণ আপনার 5 দিন পরে দেখা দেয়, আপনি একটু ওয়েট করেন, পরে নিয়ে আসেন। পরে 5 দিন পার হয়নি, আপনার 4 দিনের মাথায় আপনার অবস্থা খুব খারাপ, চোখ টোক ফুলে গেছে, পরে হসপিটালে নিয়ে আসছে। হামের চিকিৎসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ছুটে আসছেন রোগীরা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 138 শিশু। রোগীর স্বজনরা বলছেন স্থানীয় হাসপাতাল থেকে মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে পাঠানো হচ্ছে তাদের। ওরে নিয়ে ভুগি নেই, ভুগছি ওর ছোটোটারে নিয়ে। ওর ছোটোটারে রাখছিলাম উপজেলা কমপ্লেক্সে 3 দিন, এরপরে মিডফুডে রাখছিলাম 8 দিন। এরপরে ওইখান থেকে বাসায় গিয়ে তারপরে 1 সপ্তাহ পরে আবার ওর ছোটোটারে এখানে নিয়ে আসছিলাম। এখানে থাকছি 8 দিন। 8 দিন থেকে ওরে সুস্থ করে নিয়ে চলে গেছি। এরপরে ও আবার 1 দিন পরে আবার ওরে নিয়ে আসছি। এবার কোনো ঈদের কোনো সিচুয়েশন নেই, কারণ যেহেতু 2টা বাচ্চা পর 1 মাস ধরে অসুস্থ, সেক্ষেত্রে ঈদের কোনো এবার সিচুয়েশন নেই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বরাবরের মতো এবারও বাজেটে বিএনপি সরকারের মনোযোগে থাকছে কৃষি। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজনের সুপারিশ হাতে পেয়ে মন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে নীতি গ্রহণ সরকারের অগ্রাধিকার। রিজভি নেওয়াজের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের অগ্রাধিকারে বরাবরই গুরুত্বে আছে কৃষি। প্রায় ২০ বছর পর তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারও কৃষি এবং কৃষকের উন্নতিকে দরদের সাথে বিবেচনায় রেখেছে। কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের কাছ থেকে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার সারসংক্ষেপ পেয়ে কৃষি নিয়ে সরকারের দর্শন তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশে যেখানে যারা আছে, শাইখ সিরাজ সাহেব সহ সকলের ইনপুট নিয়ে আমরা পলিসি করছি। আমরা তো ইলেক্টেড একটা নির্বাচিত সরকার, আমরা তো কোনো আইল্যান্ডে বসবাস করতে পারবো না। জিয়া রহমান সাহেব যে শুরু করেছে পল্লী বিদ্যুৎ আইন শুরু থেকে শুরু করে কৃষকের চাহিদা এবং কৃষি, ওনার সময় তো একমাত্র খাদ্য যেখানে বিশাল ঘাটতির পরে সেটা পূরণ করে রপ্তানি পর্যন্ত সাময়িকভাবে তখন হয়েছিল। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত ঘনবসতি পূর্ণ হয়েও আমাদের কৃষকরা কষ্ট করে কিন্তু আমাদের এই বিশাল জনসংখ্যাকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সুতরাং এখানে আমাদের একটা বড় থাকবে, বিনিয়োগ থাকবে অবশ্যই, এবং তাদের খালি বিনিয়োগ নয়, যে পলিসিগত সাপোর্ট থাকবে। আমরা মেকানাইজড কৃষির দিকে দৌড় দিচ্ছি, ন্যানো টেকনোলজির দিকে যাচ্ছি, এআইয়ের মাধ্যমে কৃষির উৎপাদন কিভাবে বাড়ানো যায়, ন্যানো টেকনোলজি ব্যবহার করে কিভাবে বাড়ানো যায়, এগুলো সবগুলো আমাদের পলিসিতে আছে। কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজনের প্রায় ১.৫ দশকের ধারাবাহিকতা আর ৪ দশকের উন্নয়ন সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে সমৃদ্ধ শাইখ সিরাজ কৃষি নিয়ে পরামর্শ তুলে ধরেন। এইভাবে তৃণমূল পর্যায় থেকে আসলে ফার্মারের নিডটা কীভাবে যাচাই করা হয়। টাকা হয়তো দেওয়া হয়, কিন্তু টাকার কোনোটা ব্যবহার হয়, কোনোটা হয় না, কোনোটা প্রপার দিয়ে হয়। আসলে কৃষকের নিডটা কোন কোন জায়গায় অ্যাসেসমেন্টটা করে দিতে পারলে সেটা নিশ্চয়ই কার্যকারিতা বাড়ে, সেগুলোই করা হয়। বিগত কয়েক বছর এগুলো করে যেটা হয়েছে কিছু রেজাল্ট তো এসছে নিশ্চয়। এবার আমরা যেটা সবচেয়ে বেশি, আপনি তো অনেকদিন কাজ করতেছেন। চ্যানেল আই অফিসে কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হাতে পেয়ে কৃতজ্ঞতা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে সেটি দেশের স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জিসৌমিয়া ও আকসা, এই দুই সামরিক চুক্তি ওয়াশিংটনের সঙ্গে কবে সই হচ্ছে সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি প্রতিমন্ত্রী। তার মতে এই চুক্তির বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও। যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর শেষে দেশে এসে শনিবার নিজ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সামরিক চুক্তি তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে না, এখানে একটা সরকারি একটা সিদ্ধান্ত আছে, এখানে সামরিক সংস্থা আছে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের আলোচনার ব্যাপার আছে। যে কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্য কোনো দেশের সাথে যখন সব সংস্থা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করতে পারবে যে বাংলাদেশের মানুষের স্বার্থে সেই চুক্তিটা হচ্ছে, তখনই যে সেই চুক্তিটা হবে, এর বাইরে কখনো চুক্তি হওয়ার কথা নয়। এবার রাজধানীর কলাবাগানে এক বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটের ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে বাড়িওয়ালা আশরাফুল হুদা রুবেলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শ্লীলতাহানির অভিযোগ এনে বোনের দায়ের করা মামলায় বাড়িওয়ালাকে গ্রেফতার দেখে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ। মামলার অভিযোগ, শুক্রবার রাত ৯টার দিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের ওই শিশুটিকে ঘরের ভেতর আটকে ধর্ষণ করেন বাড়িওয়ালা রুবেল। আরেক শিশু বাইরে থেকে চেঁচামেচি করলে আশপাশের লোকজন এসে বাড়িওয়ালাকে আটক করে। পুলিশি নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষা হয়েছে। দ্রুততম সময়ে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সব মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে নারী ও শিশু অধিকার সুরক্ষায় কর্মরত সংগঠনগুলো।
শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। দেশব্যাপী নারী শিশু ধর্ষণ, যৌন সহিংসতা, হত্যা, সাইবার সহিংসতা এবং বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নারী ও শিশু অধিকার সুরক্ষায় কর্মরত সংগঠন ও প্ল্যাটফর্ম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনকে জাতীয় জরুরি ইস্যু ঘোষণা করে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং, অভিযোগ গ্রহণ ব্যবস্থা এবং জবাবদিহিতার কোনো পদ্ধতি নেই। নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনকে জাতীয় জরুরি ইস্যু হিসেবে ঘোষণা করে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। কোনো রকমের সামাজিক যে বন্ধন একদম নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের প্রতিবেশীদের চিনি না, আমরা কেমন যেন হয়ে গেছি। এদিকে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে বিচার ব্যবস্থা এটা কিন্তু স্বাধীনভাবে ফাংশন করতে পারে না, অনেক ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, অনেক ধরনের ইনফ্লুয়েন্স থাকে। তো বিচার বিভাগকে মূলত আসলে স্বাধীন করতে হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার কনকা ফ্রিজ হাটের খবর। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কনকা। হ্যাপি থাকুন। রাজধানীতে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। ক্রেতারা বলছেন, হাতের সময় থাকায় দাম কমাতে চাচ্ছেন না ব্যাপারীরা। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। ব্যাপারীরা বলছেন, যে পরিমাণ দেশি পশু আছে তা দিয়ে কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। শাকের আদনানের রিপোর্ট। রাজধানী ৩০০ ফিটের মস্তুল পশুর হাটে কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসছে। সামনে আরও পশু আসবে, তাই হাট প্রাঙ্গণে এখনও চলছে প্রস্তুতির কাজ। হাতের সময় থাকায় বিভিন্ন হাটে ঘুরছেন ক্রেতারা। তারা বলছেন, দেশি গরুর চাহিদাই বেশি। এটার দাম তো ব্যাপারী চাইলো প্রথমত 12 লাখ, আস্তে আস্তে ব্যাপারী 9 লাখের মধ্যে চলে আসলো। 250 বললো। একটাই নিয়ে আসছেন? না, গরু নিয়ে আসছে মোট 23টা। তো আমি এটা পছন্দ করছি, গরুটার দাম বলছে 1,70,000। হ্যাঁ, তা আমি 1,40,000 বললাম আর কি। পাইকাররা মূলত গরুটা এখন ছাড়বে না। 2 লাখ টাকার গরু তারা চাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা চাচ্ছে। হাটে সিসি ক্যামেরা স্থাপন সহ ক্রেতা বিক্রেতার সুবিধায় নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা। ৩০০ ফিট এই গরু হাটে জনগণ আসতে খুব তারা আগ্রহী। কেন জানে, এটা তো রাস্তাঘাটে কোনো যানজট নাই। জনগণ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে এই বাজারে আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। যে সমস্ত খামারি ভাই এখানে আসবেন তাদের পছন্দের পশুটা বিক্রি করার জন্য আমরা তাদের নিরাপত্তাটা সবার আগে প্রায়োরিটি দিয়েছি। পাশের 100 ফিটের বেড়াইদ পশুর হাটেও দেশি গরুর আমদানি বেশি। পছন্দের পশু কিনে বাড়ি ফিরেছেন অনেকেই। 2,10,000 চাইছিল, 1,60,000 কেনা। 3টা আনছি আর 2টা বিক্রি হয়েছে আর একটা আছে। 1,18,000। দাম চাইছিলাম 40। যারা গরু কিনতে আসেন তারা গাড়ি নিয়ে হাটের ভিতরে ঢুকতে পারেন। ব্যাপারীদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমাদের এই হাটে। হাটগুলোতে পশু ডাক্তার ও জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আকার, বাজার মূল্য এবং অর্থনৈতিক প্রভাবের দিক থেকে কোরবানি কেন্দ্রিক সবচেয়ে বড় অর্থনীতি এখন বাংলাদেশে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারও দেশের চাহিদার চেয়ে 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। শুধু কোরবানির পশু নয়, দেশে মাংসের উৎপাদনও বেড়েছে। এরপরও কেন বিদেশ থেকে কোটি কোটি টাকার হিমায়িত মাংস আমদানি করতে হয়, জানাচ্ছেন শাইখ সিরাজ। রাজধানীর বিশাল বাজারকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলাগুলোতে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। নরসিংদীর চিরিশপুরের তরুণ উদ্যোক্তা তকিব হোসেনের মতো অনেকেই শখের পাশাপাশি কোরবানি কেন্দ্রিক বাণিজ্যের আশায় বিনিয়োগ করেছেন এই খাতে। যদি বাইরের দেশ থেকে গরুগুলো না আসে, হয়তো আমরা যারা তরুণ উদ্যোক্তারা এখন খামার করার চিন্তা করতেছি, তারা হয়তো আরেকটু ভালোভাবে করতে পারবে। কোরবানির অর্থনীতিতে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয়। এবার দেশে কোরবানির পশুর চাহিদা 1,01,00,000 আর প্রস্তুত আছে 1,23,00,000-এরও বেশি, অর্থাৎ উদ্বৃত্ত থাকছে 22 লাখ পশু। তবু কেন প্রতি বছর গড়ে 13,000 মেট্রিক টন হিমায়িত গরু এবং মহিষের মাংস আমদানি করা হয়, যার বাজার মূল্যের পরিমাণ হচ্ছে 577 কোটি টাকা। এ বিষয়ে
প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কি বলেন? আমার জানা মতে প্রাণী সম্পদ অধিদপ্তর কোনো মাংস আমদানি করার অনুমতি দেয় না, বা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাংস আমদানির বিষয়ে এ পর্যন্ত কোনো প্রকার অনুমতিপত্র প্রদান করেনি। এখন যদি কেউ আসে, এটা হয়তো অবৈধভাবে আসতে পারে, বা আমার এই তথ্য জানা নেই। উদ্যোক্তারা বলছেন সরকারি সহায়তা পেলে এই খাত আরও সম্প্রসারিত হবে। সরকারিভাবে যদি কোনো ঋণ টিন পাই তাহলে নতুন খামারি আরও আগায় আসবে। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও হাজার হাজার পশু বিক্রি হচ্ছে, তবে বিশাল এই সম্ভাবনাময় খাতটি দুর্বল অবকাঠামো আর মধ্যস্বত্বভোগীদের কারণে পুরোপুরি বিকশিত হতে পারছে না। প্রান্তিক গৃহিণী থেকে শিক্ষিত তরুণ, লাখো মানুষের শ্রম ঘাম মেধা দিয়ে তৈরি হয়েছে পশুর হাটের এই 70,000 কোটি টাকার একটা বাজার। একে সম্প্রসারণ করা যায় সুষ্ঠু পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা, গবেষণা এবং এই উদ্যোগের দিকে একটু তাকালে একই সাথে বেকারত্ব অনেকটা দূর করা যায়। নরসিংদীর চিরিশপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবার অন্যান্য খবর। নদীর অস্তিত্ব রক্ষায় আইনের চেয়েও বড় শক্তি হতে পারে জনগণের সম্মিলিত দায়বদ্ধতা। বিশ্ব নদী দিবসের আলোচনায় এমন বার্তাই দিয়েছেন বিশিষ্টজনরা। দখল ও দূষণের বিরুদ্ধে কার্যকর ও টেকসই প্রতিরোধ গড়তে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই অপরিহার্য মনে করছেন তারা। সৈয়দ মাদিহ অদিতের প্রতিবেদন। নদীকে ঘিরেই গড়ে ওঠে সভ্যতার প্রথম পাঠ, সংস্কৃতির প্রথম সুর। বাংলাদেশের নদীগুলো কেবল মানচিত্রের নীল রেখা নয়, বরং হাজার বছরের স্মৃতি, লোকগানের সুর আর কোটি মানুষের জীবিকার স্পন্দন। কিন্তু দখলের থাবা আর দূষণে নদী আজ নিজেই বাঁচার লড়াইয়ে। এমন বাস্তবতায় জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব নদী দিবসে নোঙর ট্রাস্ট ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সহ দেশের পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা। বক্তারা বলেন, শুধু আইনের খাতায় নদী বাঁচবে না, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত না করলে কোনো উদ্যোগেই টেকসই হবে না। নদীগুলোকে রক্ষা করতে চাই। 1415টি নদীর একটি সার্ভে আমরা করতে আগ্রহী, এই কারণে যে 1415টি নদী মাহবুবে বলছেন আরো বেশি, প্রকৃত নদীর সংখ্যা কত সেই নদীগুলোকে নিয়ে আমরা একটা গবেষণা করতে চাই। নীতি নির্ধারকরা বলছেন, হারানো সমৃদ্ধি পুনরুদ্ধারে রাষ্ট্রকে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি নাগরিককেও নিতে হবে এর দায়। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলা শুরু করেছি, আমরা আরো এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। কথা বলে তিস্তা মহাপরিকল্পনা যেটা নাম দেওয়া হয়েছে, এটা কোন প্রক্রিয়ায় করব, বিশেষজ্ঞ টিম যখন আমাদেরকে মতামত দিবেন, তখনই আমরা পরবর্তী ফাইনাল সিদ্ধান্তটা নিয়েই দেশের স্বার্থে এটা আমরা করব। এর আগে নদী রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পুরনো ঢাকার সোয়ারীঘাট থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত সাইকেল র্যালি হয়েছে। পরিবেশবাদীরা মনে করেন, মানসিকতায় পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তব রূপ দেওয়া, এই দুই পথ ধরেই আসতে পারে স্থায়ী টেকসই সমাধান। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কে চলছে 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাভাষী পাঠকের কাছে বই তুলে দিতে অনন্য সাধারণ ভূমিকা রাখছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে লায়লা নসিনের রিপোর্ট। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। সঙ্গে ছিলেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও তার সহধর্মিণী বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। এবারের বইমেলার প্রধান অতিথি অর্থনীতিবিদ রেহমান সোবহান। এবারের আয়োজনে অংশ নিচ্ছে 25টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পাঠক মত বিনিময়, সাহিত্য আলোচনা, নাটক মঞ্চায়ন ও শিশুদের নানা আয়োজন থাকছে বইমেলায়। উদ্বোধন অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। স্বাগত জানাচ্ছি এবং এই মেলার কর্মসূচিতে আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। 35 বছর ধরে নিউ ইয়র্কে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বইমেলার আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 35তম নিউ ইয়র্ক বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলা সাহিত্য ও সমাজ চিন্তার দুই কিংবদন্তি শামসুদ্দিন আবুল কালাম ও মহাশ্বেতা দেবীর জন্ম শতবর্ষে শ্রদ্ধা নিবেদন করা এবারের বইমেলার বিশেষ আয়োজন। লায়লা নওশিন, চ্যানেল আই।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। চীনের শানসি প্রদেশের লিউশেনিও কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে 90 জনের প্রাণহানি, 1 দশকের মধ্যে ভয়াবহ খনি বিপর্যয়। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লিমা গ্রিন স্বর্ণপদক 2025 পেয়েছেন নদী গবেষক, লেখক ও সাংবাদিক শেখ রোকন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ পদক প্রদান করে পল্লিমা গ্রিন। খিলগাঁও পল্লিমা সংসদ কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, পল্লিমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ময়না ও বর্তমান সভাপতি আনিসুর রহমান লিটন। সভাপতিত্ব করেন পল্লিমা গ্রিনের চেয়ারম্যান আওয়াল কামরুজ্জামান ফরিদ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকায় দি আগা খান একাডেমির জুনিয়র সেকশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। রোকসানা আমিনের রিপোর্ট। মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনায় রাজধানীর বসুন্ধরায় নিজস্ব মিলনায়তনে হল দি আগা খান একাডেমির জুনিয়র সেকশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান জুড়ে ছিল আলোচনা ও জুনিয়র সেকশনের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জমকালো অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা ও অভিভাবকদের উপস্থিতিতে দিনভর সরগরম ছিল একাডেমির ক্যাম্পাস ও অডিটোরিয়াম। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। চীনের শানসি প্রদেশের লিউশেনিও কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে 90 জন নিহত হয়েছেন। এটি 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে তথ্য জানিয়েছে সিএনএন। খনিতে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। খনি এলাকার কিনওয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে 400 থেকে 500 জনের একটি দল মাটির নিচে উদ্ধারে কাজ চালাচ্ছে। শানসি প্রদেশ থেকে চীনের মোট কয়লার 1/4 বেশি সরবরাহ করা হয়। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ, এই স্লোগানে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের ফেস্টিভ সেল চালু করেছে। এতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে 5 থেকে 20% ছাড়ে আদা, রসুন, পেঁয়াজ সহ অন্যান্য মশলা কিনতে পারবেন ক্রেতারা। যে কোনো পরিমাণ পণ্য ক্রয়েই মিলবে এ ছাড়। ব্যবসায়ীরা জানান, ঈদে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যই ছাড় পাওয়া যাবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সহ ব্যবসায়ী নেতারা সে সময় উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। ফারাক্কা লং মার্চের সুবর্ণ জয়ন্তী উদযাপনে নাগরিক সমাজের মানববন্ধন। জাতীয় পানি অধিকার দিবস হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি।
বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধনে বক্তারা বলেন, লং মার্চের মাধ্যমে দেশের মানুষ পানি অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন তা আজও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে। 16ই মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসকে জাতীয় পানি অধিকার দিবস হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি আয়োজকদের। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বেলু জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বড় ব্যবসায়ী সংগঠন। সংগঠনটির সঙ্গে প্রায় 6 থেকে 7 লাখ ব্যবসায়ী যুক্ত। সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালের 2রা মে। দ্রুত প্রশাসককে কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া এবং নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা 9 আসনের বিভিন্ন মসজিদ ও স্কুলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। খিলগাঁও মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। দেশের 5 ভেন্যুতে ওয়ার্ল্ড ফুটবল ডে উদযাপন, বাফুফের ব্যবস্থাপনায় যশোরে স্পিকার ও বাফুফের সভাপতি। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা। 5ই অগস্টের পলাতকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশ সরকারকে হস্তান্তর। এবং দুর্বল অবকাঠামো ও মধ্যস্বত্বভোগীর কারণে বিকশিত হচ্ছে না কোরবানি কেন্দ্রিক অর্থনীতি। খামার ব্যবস্থাপনায় সরকারি নীতি সহায়তার তাগিদ। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।